8 নম্বর প্রশ্ন করেছেন ওয়াহিদ সাহেব। আমাদের সরকার প্রধানরা টকশোগুলো কি দেখেন না? আজকাল তো অনেক ভালো ভালো টকশোগুলো হয়। উনার অভিমত হচ্ছে যে উনারা এই টকশোগুলো ইগনোর করেন, না হয় এখান থেকে উনারা শিক্ষা গ্রহণ করতে পারতেন। না, আমি তো বলি যে না, তাদের অবশ্যই এগুলো দেখা দরকার। শুধু দেখা দরকার না, একে গুরুত্ব দেওয়া দরকার। না হলে আমি তো মনে করি অন্যরা যদি না করেন, তো সারা এই যে দেশের যে আমাদের 8 কোটি ভোটার, তাদের কর্তব্য আছে যে তাদেরকে তখন অব্যাহতি দেওয়া। সোজা কথা, এটাই হলো নির্বাচনের পদ্ধতি, গণতন্ত্র মানে এটা। তারা যদি এগুলো শোনেন না, বোঝেন না, করতে চান না, তো জনসাধারণ মালিক হিসাবে তখন আপনাদের যে করণীয়, আমাদের যা করণীয়, আমাদের মিলে করতে হবে। এবং দেখেন, নারায়ণগঞ্জে আমরা একটা উদাহরণ পেয়েছি। নারায়ণগঞ্জে বড় দল যেভাবে মনোনয়ন দিয়েছিল, যেভাবে তারা ভেবেছিল যে বড় দল বাস একটা আঙ্গুল নড়ালেই কিন্তু মানুষ নির্বাচিত হয়, যেখানে জাগ্রত জনগণ দেখালো যে না, আমরা কাউরি আঙ্গুলের ইশারা ওঠা বসা করি না। বাংলাদেশের এইটাই ঐতিহ্য। বাংলাদেশই হতো না যদি সত্য নির্বাচনে আমরা মনে করতাম যে শাসকের আঙ্গুল নাড়ানোর ব্যক্তিত্ব হতো। জনগণকে তখনকার রাজনীতি, বঙ্গবন্ধুর নেতৃত্ব, তখনকার আওয়ামী লীগের মধ্যে যেটা ছিল, জনগণের ক্ষমতায়ন, জনগণের মধ্যে যে শক্তি ছিল, সে শক্তিকে টেনে বের করে একটা পারমাণবিক শক্তিতে পরিণত করা, যেতে তখনকার সামরিক বাহিনী সব কিছুকে পরাজিত করে আমরা দেশ স্বাধীন করলাম। আজকে জনগণ যদি সেই রাজনীতির মধ্যে দিয়ে গণজাগরণ সৃষ্টি হয়, যেটা হবে, আমি একদম 100% গ্যারেন্টি করতে পারি যে গণজাগরণের পথে আমরা, যে কারণে আমি আশার আলো দেখি, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। গণজাগরণের যে পথে আমরা অগ্রসর হই, গণ ঐক্য সেখানে প্রতিষ্ঠিত হোক, আমরা সংগঠিত হয়ে দেখেন না 2014 নির্বাচনে একটা গুণগত পরিবর্তন আসা যেতে পারে। 40 বছর হয়ে গেছে, এইবারের নির্বাচন আমরা মনে করি আবার আর একটা স্বাধীনতার যে 70-এর নির্বাচনের মতো একটা নির্বাচন আমরা আর একবার জীবনে দেখার আমার অত্যন্ত একটা আগ্রহ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মকবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সহযোগিতা করছেন, স্যারকে প্রশ্নগুলো আপনি স্মরণ করে দিচ্ছেন। প্রচুর কলার লাইনে আমাকে বলা হচ্ছে। প্রিয় দর্শক, স্যারের কথা শুনেছেন, একজন কলার অত্যন্ত সবিনয়ের সাথে বলছেন স্যারকে আওয়ামী লীগে ফিরে যাওয়ার জন্য। স্যার অবশ্য সেটি কৌশলে উত্তর দিয়েছেন। আওয়ামী লীগ, বিএনপি অনেকেই করেন, অনেকেই করেন না। অনেকেই রাজনীতি করেন। বাংলাদেশে 16 কোটি মানুষ কিন্তু রাজনীতি করে না, মুষ্টিমেয় কিছু মানুষ রাজনীতি করেন। এবং মুষ্টিমেয় কিছু মানুষ যারা রাজনীতির বাইরে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে যান, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে যান। জেনারেল উসমানী, বঙ্গবীর আতাউল গনি উসমানী যখন 74 সালে যখন বাকশাল গঠন করা হয়েছিল, তখন কিন্তু তিনি বেরিয়ে এসেছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন, যিনি ইত্তেফাকের সম্পাদক মণ্ডলীর সভাপতি, বেরিয়ে এসেছিলেন অনেকেই। সেখানে তাজউদ্দিন সাহেবও সেদিন বেরিয়ে এসেছিলেন বাকশাল গঠন করার পর। এই অর্থে যে তিনি মেম্বার হন নাই, আমরা মেম্বার হইনি। আপনিও মেম্বার হয়নি। আপনি পাশাপাশি বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মেম্বার হব না। প্রিয় দর্শক, স্যারও সেদিন সেখানে মেম্বারশিপে সাইন করেননি এবং তিনি মেম্বার হননি। অনেকেই আমি কলার যেটি বলছেন যে আওয়ামী লীগে ফিরে যাওয়ার জন্য, আওয়ামী লীগে তো আছেন, অনেকেই আছেন, বিএনপি তো অনেকে আছেন। অনেকেই বলেন বিএনপি মুক্তিযুদ্ধের দল, আবার আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের দল। কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে অনেকেই বলেন দুই দলেই যুদ্ধ অপরাধীরা লুকিয়ে আছে। সবাই বলেন যে সৎ রাজনীতি করছেন, কিন্তু বাংলাদেশের এই যে লুটপাট, টাকা নেই, রাস্তায় কাজ করা হচ্ছে, তারপর কন্ট্রাক্টর পয়সা মেরে দিচ্ছে, সেসবের তো কোনো কৈফিয়ত চাওয়া হচ্ছে না। বেশি বললে বলা হয় এখন তো আমরা ক্ষমতায়, যে দুদল ক্ষমতায় থাকে তাদেরই আঙ্গুল ফুলে স্যার বলেছেন বট গাছ। আমি দেখি লাইনে প্রচুর কলা, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? জি, আমি ফ্রান্স থেকে মোহাম্মদ কামাল হোসেন। ফ্রান্স থেকে কামাল ভাই, কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন ভাই? জি, থ্যাংক ইউ আপনি আমাদেরকে ফোন করার জন্য। ফ্রান্স থেকে আপনারা অনুষ্ঠান দেখেন আমি জানি। দুইটা প্রশ্ন করব। জি করুন প্লিজ। জি জি প্লিজ। আচ্ছা,
যুদ্ধ অপরাধীর বিচারে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে কিনা, আচ্ছা, সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, জি, বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায়, বাংলাদেশের সংবিধান কি ধর্মনিরপেক্ষ, আমি স্যারের কাছে এগুলো জানতে চাই, একজন সংবিধান বিশেষজ্ঞ হিসাবে ওনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইনে আসার জন্য। আপনি টেলিভিশন দেখতে থাকুন, স্যার উত্তর দিবেন। থ্যাংক ইউ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম কলার, সালাম আলাইকুম। হ্যালো, কলার কি লাইনে আছেন? হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম কলার, সালাম আলাইকুম। হ্যালো শেখ ভাই আদাব, আমি অভিত দাস বলছি লন্ডন থেকে। জি ওহিদ দাস সাহেব, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। জি বলুন প্লিজ। তো আপনি এখানে দেখতে পাচ্ছি আমাদের সংবিধান প্রণেতা আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর কামাল হোসেন স্যার আছেন। তো আমি কিছু প্রশ্ন করবো আর কি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমি তো একজন সংখ্যালঘু হিসাবে একটু বলতে চাই আর কি, কিছু ইন্টারনালি বিষয় থাকে। জি, সবাই জানে সংখ্যালঘুরা নৌকাতে ভোট দেয়, আচ্ছা, সবাই বলে এই কথাটা যে আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং নৌকাতে ভোট দেয়। আচ্ছা, কিন্তু দেখেন বিগত ওই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন দেখা গেছে কিছু উপজেলা নির্বাচন হয়েছে এবং কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। তো ওই নির্বাচনগুলোতে দেখা গেছে আওয়ামী লীগের দুইজন প্রার্থী ক্যান্ডিডেট এখানে ছিল। তখন একজন ক্যান্ডিডেট এখানে জয়লাভ করলো, আরেকজন ক্যান্ডিডেট যে বলতেছে এই তোমরা আমাকে ভোট দাও নাই, কিন্তু দেখা গেছে ওই সংখ্যালঘুরা তখন নির্যাতিত হচ্ছে ওর মাধ্যমে। তাহলে কি আওয়ামী লীগ ওই নির্যাতন করছে না? যাই হোক, আমি আর এদিকে যাচ্ছি না। শ্রদ্ধেয় স্যার আছেন, দেশটা অতীতে যা হয়েছে অনেকে অনেক কিছু করেছেন, পশু গাছের গোড়া কেটেছেন, সেটা আমরা দেখবো না। এখন দেশটা ধ্বংসের পথে যাচ্ছে। স্যারের কাছে আমার স্পেশাল একটা রিকোয়েস্ট থাকবে, উনি দেশে গিয়ে আরো উনার সাথে যারা আছেন সুশীল সমাজের আরো অনেক আছেন ব্যক্তিত্ব, ওদেরকে নিয়ে যাতে দেশটাকে রক্ষা করা যায় এবং আগামীতে ভালো একটা সুন্দর একটা আমাদের দেশটাকে আরো মানে খুবই সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা যায় দেশটাকে, এই একটা রিকোয়েস্ট থাকবে তার কাছে। জনগণ অবশ্যই তার আপনার সাথে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংখ্যালঘু মানুষ আপনি, আমরা সবাই সংখ্যালঘু মানুষ। আমরা ব্রিটেনে এখন এথনিক মাইনরিটি। বর্তমান প্রধানমন্ত্রী বলছেন মাল্টিকালচারিজম ফেল করেছে, তো আমরা সবাই সংখ্যালঘু। আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমার নাম হাবিব, আমি স্কটল্যান্ড থেকে বলতেছি। জি হাবিব ভাই, কেমন আছেন আপনি? জি আমি ভালো। আমি ডক্টর কামাল হোসেন সাহেবকে ধন্যবাদ জানাই, উনি বাংলাদেশের সংবিধানের প্রণেতা হওয়ার জন্য। ওনার কাছে পলিটিক্স নিয়ে আমি কোনো কোশ্চেন করবো না, আমি একটা নীতি নির্ধারণী কোশ্চেন করতে চাই যে আমাদের বাংলাদেশের লয়ারদের কি এখন ইউকেতে পাঠানো, বারেট ল করার জন্য পাঠানো কি এখনো প্রয়োজনীয়তা আছে কিনা? আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি গুলো এবং কমনওয়েলথ কান্ট্রি, তারা মোস্ট অফ দ্য কান্ট্রি পাঠাচ্ছে না এখানে। একজন লয়ার এখানে এসে বাংলাদেশ থেকে ল করে এখানে এসে আবার ল করতে হয়, এলএলবি করতে হয়, তারপরে বাইরের ল খরচ যদি হিসাব করতে হয় তাহলে অন অ্যাভারেজ 40 থেকে 50,000 পাউন্ড খরচ করতে হয়। যখন আমাদের এই লয়ার গুলা বাইরের ল করে ফিরে চলে যান দেশে, তখন তারা নিশ্চয়ই এই টাকাটা রিকভারি করার চেষ্টা করেন। যার জন্য আমাদের দেশে এখন যে পরিমাণ কেস হচ্ছে, আইনগত জটিলতা হচ্ছে, এগুলা আমাদের লয়াররা সেটার একটা বেনিফিট নিতেছেন। একজন নীতি নির্ধারক হিসাবে আপনি কি সেই চিন্তাটা কি করতেছেন না? আপনারা কোথাও কোনো ফোরামে তো আমরা সেই আলোচনাটা দেখতেছি না। ফিউচার জেনারেশনের জন্য আমরা কি একটা আমাদের দেশেই লয়ার সিস্টেমটা কি আমরা ইমপ্রুভ করতে পারি না? যে আপনার তারাই বাইরে ল দিচ্ছে তাদের লয়ারদেরকে, আমরা কি সেরকম কিছু একটা করতে পারি না? পলিটিক্স নিয়ে আমরা সবাই ব্যস্ত, কিন্তু এই ধরনের চিন্তাগুলো তো আপনাদেরকে করতে হবে, আপনারা যারা লিডিং লয়ার আছেন বাংলাদেশে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে লাইনে আসার জন্য এবং আপনার প্রশ্নের জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ?
আমি লন্ডন থেকে বললাম। জি বলুন প্লিজ। আমার কোয়েশ্চেন হচ্ছে স্যারের কাছে বুঝছেন। জি বর্তমান সমাজে যুদ্ধ অপরাধীদের বিচার করতে যাচ্ছে, জি এটা ওনার দৃষ্টিতে কতটা কি ন্যায়সঙ্গত? আর আরেকটা কোয়েশ্চেন, উনি তো বিএনপিও নয়, আওয়ামী লীগেরও নয়, জি উনি তো নিরপেক্ষ হতে স্বাধীনতার ঘোষক নিয়ে এই যে জিয়াউর রহমান বিএনপি বলে আর আওয়ামী লীগরা বলে শেখ মুজিবুর রহমান, জি উনি তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন। হুম উনি যদি আজকে এই প্রোগ্রামটার মাধ্যমে জানিয়ে দিই নাকি, আমরা খুব খুশি হই আর কি, স্বাধীনতা প্রকৃত ঘোষক। থ্যাংক ইউ আপনার আসার জন্য।